রাধিকা, তুমি এখানে লুকে আছো? আমি তোমার ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজতাছি। মানুষ এভাবে কাউরে ছাইরা পালায় থাকতে পারে? তুমি এখানে কেন আসছো প্রিমিস? আমি তো কোনোভাবেই তোমাদেরকে ডিস্টার্ব করতে আসি নাই। চলে যাও এখান থেকে, যাও। রাধিকা, বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আমি সত্যি ওই দিন শুধুমাত্র এর জন্য মিথ্যা বলছিলাম যাতে তোমাকে কোনোভাবে জেলে যাইতে না হয়। রাধিকা, বিশ্বাস করো, আমি কামাল স্যারের টাকা চুরি করি নাই। আর আমার পরিবার সম্বন্ধে যা বলছিলাম কোনো মিথ্যা কথা বলি নাই। প্রিমিস, আমি তো তোমার ফ্যামিলির সম্বন্ধে না জেনে তোমার ভালোবাসছিলাম, তাইলে তুমি কেন তোমার ফ্যামিলির কথা বলতেছো? তুমি সত্যি হওয়ার মিথ্যা হওয়া, আমি তো তোমাকে ভালোবাসছিলাম। আর আমি এর জন্য এই রেস্টুরেন্টে কাজ করতেছি যাতে একটু একটু করে তোমার ঋণের টাকা জমা করতে পারি। রাধিকা, এগুলা করার কোনো দরকার হবে না। আমি তো শুধু একটা প্রবলেমে পড়ে গেছিলাম। আমার পরিবার এমন টাইমে আমার উপর রেস্ট্রিকশন দিছে, আমি একদম ফেঁসে গেছিলাম। তুমি চিন্তা করো না, আমার এই টাকা তো পরিশোধ করা বা হাতের খেলা। প্রিমিস, অনেক হয়েছে, আমি আর কোনো ঝামেলা যাইতে চাই না। আমি এখানে কাজ করতেছি, কাজ শেষ করে টাকা জমিয়ে তোমার টাকা শোধ করে আমি এখান থেকে চলে যাব। রাধিকা, তুমি আমারে ভুল বুঝতেছ। আমি সব ঠিক করে দিব, তুমি জাস্ট আমার পাশে থাকো। আমাকে বিশ্বাস করো, তুমি চলো আমার সাথে, তোমার আর এখানে কষ্ট করা লাগবে না। প্রিমিস আর রাধিকার মাঝে কথা বলা অবস্থায় শঙ্কর নামের সেই গুন্ডা আবারও রেস্টুরেন্টের মধ্যে চলে আসে। এসেই ম্যানেজারের সাথে খারাপ আচরণ করে এবং এইবার রাধিকাকে তাদের সাথে নিয়ে যেতে বাধ্য করে। এরপর রাধিকা প্রিমিস সহ সেই দুইজন মহিলা রেস্টুরেন্টের বাইরে চলে যায়। রাধিকা, জানেমান তোমার ছাড়া তো আমি আর এক মুহূর্ত কোথাও থাকতে পারতেছি না। দেখো না, বারবার তোমার জন্য এখানে চলে আসি। শ্যামপুর ভাইয়ের মতো ছেলে তুমি আর কোথায় পাইবা বলো? রাধিকা, চলো আমার সাথে, তোর আর কোনো কাজ করা লাগবে না। শ্যামপুর ভাইয়ের রানী করে রাখবো, চলো। নেশা কি একটু বেশি হয়ে গেছে নাকি? মেয়েদেরকে দেখলেই বিয়া করতে মন চায়। এই মেয়ে কি তোরে বিয়া করবা বলছে একবার? আর তুই এইভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে হাঙ্গামা কেন করতেছ? আরে তোর সাহস করতে বড়, তুই শঙ্কর ভাইয়ের মুখের উপর কথা বলস? তুই চিনস আমারে আমি কে? শঙ্কর ভাইয়ের লোকে জ্ঞান করতে আহস? এই এলাকায় শঙ্কর ভাইয়ের নাম শুনলে পোলাপান কাঁপে, আর তুই আমার মুখের উপর কথা বলস? এতক্ষণ তো শুধু কথা বলছি, এখন তোর হাড্ডি গুড্ডি একটাও রাখুম না। তুই কারে নিয়ে কথা বলতেছ তুই জানস? একটা মেয়ের এভাবে ডিস্টার্ব করার অধিকার তোর কে দিছে? তুই কি করবি রে আমার? আমি এই মেয়ের এখান থেকে তোর চোখের সামনে নিয়ে যাবো, দেখুন তুই কি করস। আচ্ছা, বিয়ে না করলাম, রাধিকা বেবি চলো, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। শঙ্করের এই কথা শুনে প্রিমিস রেগে লাল হয়ে যায় এবং সাথে সাথে শঙ্করকে প্রচুর মাইর দেয়। শঙ্কর এবং সেখানে থাকা কেউ ভাবতে পারেনি প্রিমিস শঙ্করের মতো এত বড় মাস্তানের গায়ে হাত তোলার সাহস পাবে। সেখানে সবাই ভয় পাচ্ছিল এখন কি হবে, শঙ্কর কি বা করবে তাদের সাথে। কাজটা ভালো করলি না, তুই শঙ্কর ভাইয়ের গায়ে হাত দিস, তোর তো জিন্দেগি শেষ। তুই আরেকটু ওয়েট কর, দেখ তোর আমি কি হাল করি। আমি এক্ষুনি ওয়াশিং বাইরে কল করতেছি, ভাই এক্ষুনি লোক পাঠায় তোর হাত পিকুটি ভাঙা ফেলবে। ওয়াসিম, বাহ, নামটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, প্রিমিস চৌধুরী আমার নাম। দেখি তোর কোন ভাই আছে, দেখি আজকে আমার কি সিঁড়ে ফেলবে। নিয়ে আস তোর বাইরে। প্রিমিস আজকে একদম ফুল মুডে আছে। প্রিমিস কি রাধিকাকে পেয়ে এমন পাগলামি করছে নাকি আসলেই প্রিমিস তার অরিজিনাল ক্যারেক্টারে ফিরে এসেছে? প্রিমিস কি তার পরিবার থেকে সমস্ত সাপোর্ট ফিরে পেয়েছে? যাই হোক, এরপর শঙ্কর তার ওয়াসিম ভাইকে ফোন দেয়। ওয়াসিম ভাই, আমি শঙ্কর, চিনতে পারছেন আমাকে? ওই যে আপনার হোটেলের মধ্যে কুকুর নিয়ে আসছিলাম। ও আচ্ছা, মনে পড়ছে। আচ্ছা, কি মনে করে আমাকে ফোন দিলা বলো? আরে ওয়াসিম ভাই, আর বললেন না, একটা ছেলের এত বড় সাহস। আমি রেস্টুরেন্টে একা আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসে নাই আজকে। একটা ছেলে আমার গায়ে হাত দিছে ভাই। আমি আপনার এলাকার সামনে আছি, করে পোলাপান পারেন নাই, শঙ্করের গায়ে হাত দিছে ভাই। তুমি কি করছো যে তোমার গায়ে হাত দিলো? আচ্ছা, আগে আমাকে নাম বলো, কে তোমার গায়ে হাত দিছে আর তুমি এখন কই আছো? ভাই আর বললেন না, রেস্টুরেন্টে একটা ছেলের সাথে ঝামেলা হয়েছিল, পরে ও আমার গায়ে হাত দিছে। একটুখানি ছোকরা ভাই, কি জানি নাম বললো? হ্যাঁ মনে পড়ছে, প্রিমিস চৌধুরী। ড্রেসের অবস্থা ফকিরের মতো, আবার বলে চৌধুরী গ্রুপের মালিক। আরে গাধা, কি করছো তুই? তাড়াতাড়ি স্যারের কাছে মাফ চা। এইটা আমাদের বস প্রিমিস চৌধুরী। তুই কার সাথে পাঙ্গা নিতে গেছ? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা পর্যন্ত ভয় পায় চৌধুরী কোম্পানির মানুষদের নিয়ে।
তুই তো কথা নিজেও মরবি আমারও মারবি। আরে ওয়াসিম ভাই কি বলতেছেন? এই ছেলে চৌধুরী গ্রুপের মালিকের ছেলে। ওয়াসিম ভাই লাস্ট একটা হেল্প করেন, আমার তো ভুল হয়ে গেছে, এখন কেমনে কি করুন ভাই? শঙ্কর ভাই এখন কে বাঁচাইবো? এরপর ওয়াসিম প্রিমিসের সাথে কথা বলে আর কাঁপতে থাকে। শঙ্করকে মাফ করার কথা কি বলবে, সে নিজেই তো ভয় পাচ্ছিল প্রিমিস রাগ করলো নাকি তার উপর এটা ভেবে। তারপর সে বারবার প্রিমিসকে সরি বলছিল ফোনের মধ্যেই। স্যার আমাকে মাফ করে দেন, ওয়াসিম ভাই বললো আপনার কথা, ছোট্ট একটা ভুল হয়ে গেছে ভাই, আর হবে না ভাই, মাফ করে দেন। আমাকে মাফ করার জন্য বলা লাগবে না, যে মেয়ের সাথে খারাপ আচরণ করছো তার কাছে গিয়ে মাপ চা। ইচ্ছা করতেছে তোরা এখনই হাড্ডি গুড্ডি গুলো ভাঙ্গা দেই, জীবনে যেন আর কোনোদিন কোনো মেয়ের ডিস্টার্ব করতে না দেখি। ওই দিনে কিন্তু তোর শেষ দিন হবে বলে দিলাম। স্যার আর কোনদিন হবে না, রাধিকা ম্যাম আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমনটা হবে না, আমি গেলাম, আমাকে মাফ করবেন। এরপর প্রেমিস রাধিকাকে নিয়ে শুধু তাদের হোস্টেলে চলে যায়। সেখানে গিয়ে অমিত, দিবস আর সাকিবের কাছে রাধিকাকে নিয়ে যায়। সময় এইবার ঘুরে দাঁড়ায়। প্রেমিস সরাসরি তার আব্বুর সাথে কথা বলে এবং সে রাধিকাকে বিয়ে করার কথা জানায়। প্রেমিসের বাবা প্রেমিসের এই ডিসিশনের অপেক্ষায় ছিল এতদিন। প্রেমিস যেই দিন নিজে থেকে তার বিয়ের কথা বলবে সেই দিন তার সমস্ত রেস্ট্রিকশন তুলে নিবে তার পরিবার। আজ সেই দিন চলে আসে। প্রেমিসের উপর থাকা সমস্ত বাধা তুলে নিয়েছে তার পরিবার। তার পরিবারের সমস্ত সম্পত্তি, সমস্ত পাওয়ার ক্ষমতার ব্যবহার আজ থেকে সে পুরোপুরি করতে পারবে। চৌধুরী গ্রুপের কোটি কোটি টাকার সম্পত্তি, চৌধুরী গ্রুপের এত সম্পত্তি, এত ধন দৌলত সামলানোর মতো কেউ ছিল না। প্রিমিসের বাবা পারিজাত চৌধুরী তার একমাত্র ছেলে প্রিমিস চৌধুরীকে নিয়ে চিন্তিত ছিল, আসলে কি সে এত সম্পত্তি সামলাতে পারবে কিনা। তাই সে প্রিমিসের যখন 10 বছর বয়স হয় তাকে একলা ছেড়ে দেয়, একটা গরিব অবস্থায় রেখে দেয়, যাতে সে দুনিয়া দেখে বড় হতে পারে এবং ফিউচারে এসে চৌধুরী গ্রুপের সমস্ত দায়িত্ব নিতে পারে। প্রিমিসের যখন 21 বছর পূর্ণ হয় তার পরিবার তার উপর থেকে সমস্ত রেস্ট্রিকশন তুলে নেয় এবং তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা অ্যাড করে দেয়। আর প্রিমিস তখন হয়ে যায় গরিব থেকে কোটিপতি। আসলে প্রিমিস গরিব ছিলই না, সবসময় মানুষের সাথে এমন আচরণ করত, সে মনের দিক দিয়ে অনেক বড়লোক ছিল। গরিব হওয়ার কারণে তার কলেজের ছেলেমেয়েরা তাকে অনেক অপমান করত, তার সাথে খেলতে চাইতো না, বসতে চাইতো না। কিন্তু তার 2-3 জন খুব ভালো বন্ধু হয়ে যায়। এমনকি তার কলেজে একজন প্রেমিকাও হয়েছিল যার নাম ছিল সুনাইরা, আর সেই মেয়ে তাকে ধোকাও দিয়েছিল। শুধু তাই না, তার কলেজে কোয়েল, জ্যোতি, আকাশ, ভূমিকা থেকে শুরু করে বেশিরভাগ ছেলে মেয়েরাই প্রিমিসের গরিব হওয়ার কারণে তার সাথে মজা নিত। কিন্তু আজ সেই দিন চলে এসেছে, যেই দিন কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মাঝে প্রিমিসের আসল পরিচয় সামনে নিয়ে আসবে, আর সেটির ব্যবস্থা করেছে তার পরিবার নিজেই। আপনারা জানলে অবাক হবেন, প্রিমিস যেই কলেজে পড়াশোনা করতেছে এই কলেজের 80% মালিকানা চৌধুরী গ্রুপের ছিল। বারেক মিয়া ও কাশিম মিয়ার সহযোগিতায় তাদের কলেজের চৌধুরী গ্রুপের মিলনমেলা নামে একটি ইভেন্টের আয়োজন করে, আর সেখানে প্রধান অতিথি হিসাবে প্রিমিসকে রাখেন এবং সেখানে কলেজের সমস্ত স্টুডেন্টদেরকে উপস্থিতি বাধ্যতামূলক করে দেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তো অনেকেই জানেন না এই কলেজের 80% মালিকানা চৌধুরী গ্রুপের। যাই হোক, আজকে আমি আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করাবো যে আপনাদের কলেজের স্টুডেন্ট এবং চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে সেই চৌধুরী গ্রুপের ফিউচার মালিক আপনাদের এই কলেজে এতদিন পড়াশোনা করছে, সে আপনাদেরই বন্ধু। কিছুক্ষণের মধ্যে তাকে আপনারা দেখতে পারবেন। এরপর সেখানে দামি দামি কয়েকটা গাড়ি এসে সেই স্টেজের সামনে এসে ভিড় করে। সবাই অধীর আগ্রহ নিয়ে বসেছিল কে সেই ছেলে। যখনই তারা দেখতে পেল সেই ছেলে আর কেউই না, তাদের কলেজের সেই গরিব ছিঁড়া ফাটা জামা পরা প্রিমিস। তখন তাদের মাথার হোশ উড়ে যায়। প্রিমিস সেই দিন তার গাড়িতে তার সেই 3 বন্ধু রাধিকা এবং কলেজের আরো 2 জন মেয়ে বন্ধু পাখি এবং অদিতিকে নিয়ে সেই স্টেজে ওঠে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আমি তোমাদের সেই গরিব প্রিমিস, যার ফুল নেম প্রিমিস চৌধুরী। এই কলেজে এবং এই কলেজের স্টুডেন্টরা আমাকে অনেক কিছু শিখাইছে। আজ আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, তবে একটা কথা বলি, কখনো টাকা পয়সা ক্ষমতা দেখে মানুষকে বন্ধু বানায়েন না। বন্ধু হচ্ছে তারাই যারা কোনো কিছুর বিনিময়ে বন্ধু হয় না। আজকে আমাদের সাথে আপনারা দেখতেছেন অমিত, সাকিব, দিবস আর আমার জীবনের সেরা কিছু বন্ধুরা। আর আমার পাশে যে মেয়েটাকে দেখতেছেন সে হচ্ছে রাধিকা। খুব শীঘ্রই ও আমার পার্টনার হতে চলেছে। আর অদিতি আর পাখি এরা দুজনও খুব ভালো মনের মানুষ এবং খুব কাছের বন্ধু। আজকের এই দিনে আমি আমার এই কয়েকজন বন্ধুকে এর জন্যই পাশে রাখলাম, কারণ যারা তোমার খারাপ সময় পাশে থাকবে, তোমরা ঠিক তোমার ভালো সময় তাদেরকে তোমার পাশে রাখবে। এরপর কলেজের সবাই প্রিমিসের সাথে কথা বলে, অনেকেই প্রিমিসের কাছে মাপ চায়। সুনাইরা এই দিন একদম নিশ্চুপ হয়ে সব দেখছিল।
কোয়েল এবং ভূমিকা সেই দিন তাদের অহংকারের পরিণতি বুঝতে পারে। বারেক মিয়ার উপস্থিতির কারণে কোয়েল এখন এটাও বুঝতে পারে তাদের সেই খান গ্রুপের সমস্যা প্রিমিসই সমাধান করেছিল। আর কলেজের সবাই এখন বিশ্বাস করে ওই দিন কামাল স্যারের টাকা প্রিমিস চুরি করেনি, এমনকি কামাল স্যারের যত যথাযথ টাকার ঋণ প্রিমিস পরিশোধ করে দিয়েছিল।